আজকের এই বিশ্লেষণে আপনাদের স্বাগতম। ঊনবিংশ শতাব্দীর যুদ্ধ আর প্রেমের ওই যে প্রচলিত আদিক্ষেতা বা রোমান্টিক মোহ, সেগুলো কিভাবে ভেঙে গুড়িয়ে দেয়া যায়, ঠিক এই কাজটাই দারুণভাবে করেছিলেন আইরিশ নাট্যকার জর্জ বার্নার্ড শ তার বিখ্যাত অ্যান্টি রোম্যান্টিক কমেডি আর্মস অ্যান্ড দ্য ম্যানের মাধ্যমে। তো চলুন এর পেছনের গল্পটা উন্মোচন করা যাক। অস্ত্র এবং মানুষের কথা আমি গাই, রোমান কবি ভার্জিলের মহাকাব্য ইনির থেকে নেওয়া এই বিখ্যাত উক্তিটা দিয়েই আমরা শুরু করছি। যুগ যুগ ধরে যুদ্ধকে আমরা এভাবেই তো বীরত্বের প্রতীক হিসেবে দেখে এসেছি, তাই না? ইতিহাস ঘাটলে দেখবেন যুদ্ধক্ষেত্র মানেই যেন গৌরবের চূড়ান্ত জায়গা, আর সৈন্যরা বসে আছে একেবারে দেবতার আসনে। কিন্তু এখানেই আসল চমক। এই যে নাট্যকারকে দেখছেন জর্জ বার্নার্ড শ, তিনি ঠিক এই শিরোনামটাকে কাজে লাগালেন, তবে পুরোপুরি ব্যঙ্গাত্মকভাবে। ভার্জিল যে বীরত্বপূর্ণ ধারণার এত প্রশংসা করেছিলেন, শ ঠিক সেটাকেই ভুল প্রমাণ করার জন্য এই নামটা বেছে নেন। সমাজ যা অন্ধের মতো বিশ্বাস করত, শ যেন ঠিক তার উল্টো দিকে একটা আয়না ধরেছিলেন। মূল আলোচনায় যাওয়ার আগে একটা অদ্ভুত ব্যাপার একটু ভাবুন তো। কোনো সৈনিক যুদ্ধের ময়দানে বুলেটের বদলে চকলেট নিয়ে যায়? হ্যাঁ, ঠিকই শুনেছেন, চকলেট। শুনতে অবিশ্বাস্য লাগলেও এই স্ববিরোধিতাই কিন্তু শয়ের এই মাস্টারপিসের মূল ভিত্তি। বীরত্বের ফলসটা খুলে ফেলে ভেতরের সত্যিকারের মানুষটাকে চেনার এক অসাধারণ উপায়। তো শর এই মাস্টারপিসটা ভালোভাবে বুঝতে আমার পুরো বিষয়টিকে 5টি অংশে ভাগ করে নেব। বীরত্বের বিভ্রম, বাস্তববাদীর পরিচিতি, প্রেমে বৈপরীত্য, রোমান্সের ভণ্ডামি এবং সবশেষে সজ ব্যঙ্গাত্মক উত্তরাধিকার। প্রথমেই আসছে আমাদের 1 নম্বর পয়েন্ট, বীরত্বের বিভ্রম। ঊনবিংশ শতাব্দীতে অভিজাত সমাজের মানুষের মনে যুদ্ধ নিয়ে ভীষণ ত্রুটিপূর্ণ আর কাব্যিক কিছু ধারণা ছিল। সে সময় সমাজের দিকে তাকালেই এটা স্পষ্ট বোঝা যায়। উচ্চবিত্ত সমাজ বিশ্বাস করত সৈনিকরা যুদ্ধ করে শুধু এই কারণে যে তারা ভয়ডরহীন, তারা কেবল গৌরব অর্জন করতে চায়। মৃত্যু ভয় বা ক্লান্তি যেন তাদের ডিকশনারিতেই নেই। তাদের চোখে যুদ্ধ মানেই চকচকে ইউনিফর্ম আর দেশপ্রেমের নিখুঁত কাব্য। বাস্তব যুদ্ধের কাদা, রক্ত আর আর্তনাদ, এসবের কোনো জায়গাই ছিল না ওই অভিজাত ড্রয়িং রুমগুলোর রোম্যান্টিক গল্পে। এবার 2 নম্বর পয়েন্টে যাওয়া যাক, বাস্তববাদীর সাথে পরিচিতি। শাহ এই বিশাল বিভ্রমগুলোকে একদম উল্টে দিলেন, সম্পূর্ণ ভিন্ন ধাঁচের একটা চরিত্র এনে, যার কাছে গৌরবের চেয়ে বেঁচে থাকাটা বেশি জরুরি। এখানে তৈরি করলেন তার সেই বিখ্যাত অ্যান্টি হিরো ক্যাপ্টেন ব্লান্সলিকে। এই চকলেট ক্রিম সোলজার মূলত এমন এক বাস্তববাদী যোদ্ধা, যিনি যুদ্ধকে আবেগ দিয়ে নয় বরং চরম বাস্তবতার নিরিখে দেখেন। তিনি জানেন এবং খোলাখুলি স্বীকারও করেন যে প্রতিটি সৈনিকই যুদ্ধক্ষেত্রে মরতে ভয় পায়। তার কাছে গোলাগুলির চেয়ে পকেটে চকলেট রাখা অনেক বেশি দরকারি, কারণ শেষমেশ খাবারই তাকে যুদ্ধক্ষেত্রে বাঁচিয়ে রাখবে, কোনো ফাঁকা গৌরব নয়। ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই চকলেট সোলজার ধারণাটা কিন্তু শুধু মঞ্চেই আটকে থাকেনি, বাস্তবেও এটা একটা সামরিক পরিভাষায় পরিণত হয়েছিল। যেমন ধরুন, ইসরায়েলি সেনাবাহিনীতে দুর্বল সৈন্যদের হায়ালশেল শোকোলাদ বা অস্ট্রেলিয়ান মিলিটারিতে চোকোজ বলে উপহাস করা হতো। ভাবা যায় একটা সাহিত্যিক চরিত্র বাস্তবে কতটা প্রভাব ফেলতে পারে। নাটকের সবচেয়ে আইকনিক দৃশ্যটার কথা না বললেই নয়। যখন যুদ্ধক্ষেত্র থেকে পালানো ক্লান্ত বিপর্যস্ত ব্লান্সলি লুকিয়ে রোম্যান্টিক নায়িকা রায়নার ঘরে ঢুকে পড়ে, তখন গুলিবিদ্ধ হওয়ার ভয়ে ভীত এক ক্ষুধার্ত সৈনিকের সামনে রায়নার ওই বই পড়া বীরত্বের আদর্শ একেবারে মুখ থুবড়ে পড়ে। দৃশ্যটা পরিষ্কার বুঝিয়ে দেয় যে আদর্শগত যুদ্ধের মহিমার চেয়ে মানুষের বেঁচে থাকার সাধারণ চাহিদাই প্রধান। সে বীর হতে চায় না, সে শুধু ওই রাতটা বাঁচতে চায়। তৃতীয় অংশ, প্রেমে বৈপরীত্য। চলুন দেখি নাটকের নারী চরিত্রগুলোর তুলনামূলক আলোচনার মাধ্যমে কিভাবে রোমান্সের বিমূর্ত ধারণাটাকে ভেঙে ফেলেন। দেখুন, রায়না আর তার বাগদত্তা মেজর সার্জিয়াসের সম্পর্কটা ছিল তথাকথিত উচ্চতর প্রেম বা হায়ার লভের এক নিখুঁত উদাহরণ। পুরো ব্যাপারটায় আভিজাত্য আর দরবারে ভঙ্গি একেবারে উপচে পড়ত, যেন কবিতার পাতা থেকে উঠে আসা কোনো নিখুঁত যুগল। কিন্তু এমন একটা কাব্যিক প্রেম বাস্তবে টিকিয়ে রাখা যে কতটা কঠিন আর ক্লান্তিকর, সেটা চরিত্রগুলোর আচার আচরণ থেকেই ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। সারাক্ষণ এমন আদর্শ প্রেমিক প্রেমিকার অভিনয় চালিয়ে যাওয়া তো আর চারটিখানি কথা নয়।
এখানকার এই বৈসাদৃশ্যটা খেয়াল করার মতো। একদিকে রায়না একজন অভিজাত নারী, যে সাহিত্যের কল্পনায় আর বীরত্বের মোহে আটকে আছে। অন্যদিকে লুকা একজন সাধারণ শ্রমিক শ্রেণীর পরিচারিকা, যে জীবনকে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার আর বাস্তব দৃষ্টিতে দেখে। লুকা সুযোগ সন্ধানী, সে বিয়ে আর ম্যানিপুলেশনকে সামাজিক উন্নতির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। লুকার চোখে কোনো রোম্যান্টিক কুয়াশা নেই। সে জানে এ নিষ্ঠুর পৃথিবীতে সম্মান আদায় করে নিতে হলে তাকে বাস্তববাদী হতেই হবে। 4 নম্বর অংশে আমরা দেখব রোম্যান্সের ভণ্ডামি, কিভাবে মানব প্রকৃতির চাপে এ তথাকথিত মহৎ গুণাবলীর মুখোশগুলো আস্তে আস্তে খসে পড়তে শুরু করে। রায়না আর প্যাটকফ পরিবার বাহ্যিকভাবে যতই আদর্শিক জাঁকজমকের মধ্যে জীবনযাপন করুক না কেন, নাটকটি বুঝিয়ে দেয় যে এই আভিজাত্য আসলে নিছকই একটা সামাজিক প্রত্যাশা, ভেতরের সত্যিকারের অপূর্ণ আর জাগতিক আকাঙ্ক্ষাগুলোকে ঢেকে রাখার একটা সুন্দর মুখোশ মাত্র। আভিজাত্যের এই ভার বইতে বইতে তারা যেন ভুলেই গেছে সাধারণ মানুষের মতো স্বাভাবিকভাবে হাসতে বা ভালোবাসতে। এই ভণ্ডামিটা একদম সরাসরি উন্মোচন করে দেয় উচ্চাকাঙ্ক্ষী পরিচারিকা লুকা। সে সার্জিয়াসকে মুখের ওপর বলে দেয়, ভদ্রলোকেরা সবাই একই রকম। আপনি মিস রয়নার অগোচরে আমার সাথে প্রেম করছেন, আর তিনিও আপনার অগোচরে একই কাজ করছেন। উচ্চবিত্তরা যে গোপনে তাদের ওই উচ্চতর প্রেম ত্যাগ করে সাধারণ জাগতিক প্রেমালাপেই বেশি শান্তি পায়, সমাজ কাঠামোর সেই দিকটা এখানে একদম তীক্ষ্ণভাবে ফুটে ওঠে। 5 নম্বর এবং শেষ অংশ, শয়ের ব্যঙ্গাত্মক উত্তরাধিকার। এই অ্যান্টি রোম্যান্টিক কমেডির দীর্ঘস্থায়ী প্রভাব আর সমালোচকদের প্রতিক্রিয়া দিয়ে আমরা আজকের আলোচনা গুটিয়ে আনব। সে সময় অনেক সমালোচক কি ভেবেছিলেন মনে হয় শুধু মানুষকে হাসানোর জন্য সস্তা জোকস করছেন বা জিনিসগুলোকে উল্টোপালট করে দিচ্ছেন, কিন্তু শয়ের প্রকৃত যুক্তিটা ছিল অনেক গভীর। তিনি বোঝাতে চেয়েছিলেন যে রোমান্টিক আদর্শগুলো আসলে মানুষের বেঁচে থাকার স্বভাব বা প্রকৃতির একেবারেই পরিবন্ধী। মানুষ তো আর দেবতা নয়, তাই তাকে জোর করে দেবতার আসনে বসালে শেষমেশ তা হাস্যকরী হয়ে ওঠে। 1894 সালের প্রিমিয়ার শোয়ের একটা দারুণ ঘটনা বলি। পুরো থিয়েটার নাটক শেষে যখন হাততালিতে মুখর, তখন গ্যালারির একজন দর্শক জোরে দুয়ধ্বনি দিচ্ছিল। তখন অত্যন্ত মজাদারভাবে সেই লোকটার দিকে তাকিয়ে বলেছিলেন, আমার প্রিয় বন্ধু, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত, কিন্তু এত মানুষের বিপরীতে আমরা দুজনার কি করতে পারি? এটাই তার অসাধারণ ব্যক্তিত্ব আর রসবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তো এই বিশ্লেষণটি শেষ করার আগে আপনাদের জন্য একটা গভীর চিন্তার বিষয় রেখে যাচ্ছি। প্রেম এবং বীরত্ব সম্পর্কে আজকের দিনের আমাদের যে আদর্শগুলো, সেগুলো কি 1 শতাব্দীরও বেশি সময় আগে শয়ের ভেঙে দেওয়া সেই 19 শতকের বিভ্রমগুলোর চেয়ে আদৌ খুব বেশি বাস্তবসম্মত? একটু ভেবে দেখবেন, আধুনিক সমাজ কি আজও সেই একই বিপজ্জনক বিভ্রমগুলোকে অন্ধভাবে আঁকড়ে ধরে আছে? এই প্রশ্নের রেশ ধরেই আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন।